নমস্কার বন্ধুরা, আপনার সন্তানের আজীবন পেনশনের ব্যবস্থা করে যেতে চান? আপনার এই ইচ্ছে পূর্ণ করার জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এলো এনপিএস বাৎসল্য স্কিম। এই বছর জুলাই মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন বাজেট বক্তৃতা করছিলেন, সেই সময়তেই তিনি বলেছিলেন যে এনপিএস বাৎসল্য স্কিম এই বছর ইন্ট্রোডিউস হবে। তো গতকাল 18ই নভেম্বর এই এনপিএস বাৎসল্য স্কিমের ফর্মালি উদ্বোধন করলেন নির্মলা সীতারামন। এই স্কিমেতে যদি আপনি প্রতি মাসে 1000 টাকার কমও জমা করেন, তাহলেও যদি 18 বছর আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার সন্তান তার রিটায়ারমেন্টেতে 11 কোটি টাকা পর্যন্ত পেতে পারে। আজকের এই ভিডিওতে এই এনপিএস বাৎসল্য স্কিম নিয়ে ডিটেলে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরুতেই বলে দিই, এই যে স্কিম, এটা আসলে একটা সেভিং কাম পেনশন স্কিম। তার মানে এই স্কিমেতে আপনি আপনার সন্তানের জন্য টাকা সেভ করে রাখছেন, টাকা জমা করছেন, তারপর আপনার সন্তান এই জমা টাকা থেকে একটা রিটার্ন পাবে এবং আজীবন পেনশন পাবে। এইবার আসি এলিজিবিলিটি, অর্থাৎ কারা এই স্কিমেতে অ্যাপ্লাই করতে পারবে। তো যদি ভারতীয় হয়, তাহলে যে কোনো ভারতীয় সন্তান যাদের বয়স 18 বছরের কম, তারাই কিন্তু এই এনপিএস বাৎসল্য স্কিমেতে অ্যাপ্লাই করতে পারবে। তার মানে গার্জেন তার বাড়ির শিশু সন্তানের হয়ে এনপিএস বাৎসল্য স্কিমেতে ইনভেস্ট করে দেবে। নাম থাকবে শিশু সন্তানের, কিন্তু গার্জেন এটা অপারেট করবে। তারপর যখন এই মাইনর 18 বছর পার হয়ে যাবে, তখন সেই অ্যাকাউন্টটা তার নামে হয়ে যাবে, মানে নর্মাল অ্যাকাউন্ট হয়ে যাবে। এইবার এই স্কিমেতে কত টাকা দিতে হবে? দেখুন, এই স্কিমেতে আপনাকে বছরে মিনিমাম 1000 টাকা জমা করতেই হবে। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। যত আপনি বেশি টাকা দেবেন, আপনার রিটার্নটাও বেশি আসবে। তাহলে আপনার লাস্টে যে আপনি লামসাম ভ্যালু যেটা পাবেন, সেটা বেশি পাবেন। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনার যত বেশি দেবার ক্ষমতা থাকবে, তত আপনি দিন, তাহলে আপনার রিটার্নটাও বেশি হবে। এইবার আসি এনপিএস স্কিমের উইথড্রলের ব্যাপারেতে। এই স্কিমেতে একটা পার্সিয়াল উইথড্রল করা যায়। প্রথম 3 বছর জমা দেওয়ার মধ্যেতে কিন্তু কোনো টাকা উইথড্র করা যাবে না। তারপরেতে 3 বছর পেরিয়ে গেলে আমি যে টাকা জমা করেছি তার 25% উইথড্র করতে পারি কতকগুলো স্পেশাল কন্ডিশনে বা স্পেশাল কেসে। সেগুলো কি কি? যেমন ধরুন, চাইল্ডের এডুকেশনের জন্য হতে পারে, চাইল্ডের কোনো স্পেশাল ডিজিজ বা ইলনেস থাকলে সেক্ষেত্রে টাকা তোলা যেতে পারে, বা কোনো ডিসএবিলিটি থাকলে সেটা তোলা যেতে পারে। তো কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনি 25% পর্যন্ত টাকা তুলতে পারবেন। সেটাও টাকা জমা দেওয়ার 3 বছর পরে, মানে প্রথম 3 বছর তোলা যাবে না, তারপরেই তোলা যাবে। এবং এই রকম ম্যাক্সিমাম 3 বার করা যাবে। এইবার সম্পূর্ণ টাকা তোলা যাবে যখন আপনার চাইল্ডের বয়স 18 বছর হয়ে যাবে। মানে যখন সে 18 বছর হয়ে যাচ্ছে, তখন কিন্তু সম্পূর্ণ টাকা তোলা যাবে, অথবা এই অ্যাকাউন্টটা ট্রান্সফার করা যাবে। দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন। যদি আপনি ট্রান্সফার করতে চান, মানে আপনার যে এনপিএস বাৎসল্য অ্যাকাউন্টটা ছিল চাইল্ডের নামেতে, সেটা নর্মাল এনপিএস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তার জন্য আপনাকে যখনই 18 বছর বয়স হয়ে যাচ্ছে চাইল্ডের, তখন কেওয়াইসিটা সাবমিট করতে হবে যে এখন এর বয়স 18 বছর হয়ে গেছে, তার প্রুফ এগুলো দিতে হবে। তাহলে কিন্তু স্মুথলি আপনার এনপিএস বাৎসল্য থেকে নর্মাল এনপিএস অ্যাকাউন্টেতে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা নতুন করে চালু হয়ে যাবে নর্মাল এনপিএস অ্যাকাউন্ট হিসাবে। যদি আপনি চান যে টাকাটা সম্পূর্ণ তুলে নিতে, তাহলে টাকাটা সম্পূর্ণ তুলে নেওয়া যাবে। সেটাও সম্ভব ওই 18 বছর বয়সেতেই। 18 বছর বয়স হয়ে গেলে টাকাটা তুলে নেওয়া যাবে। এইবার যে টাকাটা হচ্ছে ম্যাচুরিটির টাকাটা, সেটা কিন্তু সবটা তোলা যায় না। এই ক্ষেত্রে রুলটা হচ্ছে এরকম যে যদি আপনার টোটাল যে কর্পাসটা হলো এই 18 বছর বয়সে, সেটা যদি 2 লাখ বা তার কম হয়, তাহলে আপনি সম্পূর্ণ টাকাটাই তুলে নিতে পারবেন। টোটাল কর্পাস যেটা হলো সেটা তুলে নিতে পারবেন। কিন্তু সেটা যদি 2.5 লাখের বেশি হয়ে যায়, তখন কিন্তু আর সম্পূর্ণ কর্পাসটা তোলা যাবে না। সেক্ষেত্রে 20% কর্পাসই তোলা যাবে। বাকি 80% কর্পাস সেটা দিয়ে অ্যানুইটি স্কিম কিনতে হবে, এবং সেই অ্যানুইটি স্কিম থেকেই কিন্তু পেনশন দেওয়া হবে, ওই চাইল্ডকে পেনশন দেওয়া হবে। তো সেক্ষেত্রে ওই অ্যানুইটি স্কিম কিনে নিতে হবে। আরেকটা কন্ডিশান আছে, যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত চাইল্ডের ডেথ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার যিনি গার্জেন আছেন, টোটাল এনপিএস কর্পাস যেটা হয়েছে সেটা তার কাছে ট্রান্সফার হয়ে যাবে। এইবার আসি এনপিএসের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়তে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট চয়েস। এনপিএসেতে যখনই আপনি টাকা ইনভেস্ট করতে চাইবেন, তখন কিন্তু আপনার কাছে একটা চয়েস চাইবে যে আপনি আপনার টাকাটা কোথায় ইনভেস্ট করবেন। কারণ এনপিএসে যে সমস্ত টাকাটা, এটা
মোটামুটি 4টি জায়গাতে ইনভেস্ট হয়। সেগুলো কি কি? প্রথম হচ্ছে ইকুইটি বা কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়, দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা সরকারি বন্ডে ইনভেস্ট হয়, 3 নম্বর হচ্ছে কর্পোরেট ডিপোজিট মানে বিভিন্ন কোম্পানির যে ডিপোজিট সেইখানেতে ইনভেস্ট হয়, আর 4 নম্বর হচ্ছে কিছু অল্টারনেট অ্যাসেট আছে সেইখানেতে ইনভেস্ট হয়। তো আপনি কোথায় ইনভেস্ট করবেন? যদি আপনি কোনো চয়েস না দেন তাহলে বাই ডিফল্ট যে চয়েসটা থাকে সেটাকে বলা হয় মডারেট লাইফ সাইকেল ফান্ড। তো এই মডারেট লাইফ সাইকেল ফান্ডেতে কী হয় যে এখানেতে 50% ইকুইটিতে ইনভেস্ট হয় বা শেয়ারেতে ইনভেস্ট হয়, বাকি যে 50% সেটা আপনার ওই গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড এইসব জায়গায় মিলিয়ে ইনভেস্ট হয়। তো এইটা তো হলো ডিফল্ট চয়েস যদি আপনি কিছু সিলেক্ট না করেন। তাছাড়াও অটো চয়েস একটা অপশান আছে। এখানে কিন্তু 3টে লাইফ সাইকেল ফান্ড থাকে। 3টে লাইফ সাইকেল ফান্ডটা এরকম যে আপনি কীরকম ইনভেস্টার, মানে আপনি কীরকম রিস্ক নিতে ইচ্ছুক। যদি আপনি অ্যাগ্রেসিভ রিস্ক টেকার হন, মানে আপনি যদি বেশি রিস্ক নিতে চান, তাহলে কি হবে যে আপনার যে ফান্ডটা থাকবে সেখানে আপনার টাকাটা ওই যে 4টে অ্যাসেটের কথা বললাম ওই 4টে অ্যাসেটের মধ্যে ইকুইটির পরিমাণটাতে বেশি ইনভেস্ট হবে। যদি আপনি অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড নেন তাহলে 75% ইকুইটিতে ইনভেস্ট হবে, বাকি 25% এই ডেট প্রোডাক্টগুলোতে ইনভেস্ট হবে। যদি আপনি মডারেট লাইফ সাইকেল নিতে চান, যেটা আমি বলছিলাম যে বাই ডিফল্ট চয়েস, সেখানে কি হয় 50-50 মানে 50 ইকুইটিতে 50 ডেটেতে। আর যদি আপনি কনজারভেটিভ চান, কনজারভেটিভ লাইফ সাইকেল ফান্ড যদি নেন, নামটা শুনেই বুঝতে পারছেন, সেক্ষেত্রে ইকুইটিতে কম ইনভেস্ট হবে, মাত্র 25% ইকুইটিতে ইনভেস্ট হবে, বাকি 75% ডেট প্রোডাক্ট মানে গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড এইসব জায়গাতে ইনভেস্ট হবে। তো এইগুলোতে গেলে অটো চয়েস। তাছাড়াও অ্যাক্টিভ চয়েসও আছে। সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভলি ডিসাইড করবেন যে কোন ধরনের প্রোডাক্টে কতটা ইনভেস্ট করবেন। কারণ এই যেগুলো আমি বলছিলাম এই যে চয়েসগুলো অটো চয়েসেতে, এখানে তো দেখবেন যে একটা নিজস্ব করা ছিল আগের থেকেই। যদি আপনি অ্যাগ্রেসিভ হন 75% ইকুইটি, যদি আপনি মডারেট হন 50% ইকুইটি। কিন্তু অ্যাক্টিভ চয়েসে কী হচ্ছে, আপনি নিজে ডিসাইড করবেন যে আপনি ইকুইটিতে কতটা ইনভেস্ট করবেন, কিন্তু সেখানে একটুখানি ক্যাপ দেওয়া আছে। যেমন ধরুন ইকুইটির ক্ষেত্রে ম্যাক্সিমাম 75% পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন, মানে আপনি চাইলেও 100% ইকুইটিতে ইনভেস্ট করতে পারবেন না, মানে এটা নিয়মই এটা। কারণ তাহলে তো পুরোটা রিস্কি হয়ে যাচ্ছে না, পুরোটাই শেয়ার মার্কেটে চলে যাচ্ছে। তো PFRDA যারা কিনা রেগুলেটর, তারা চাইছে না যে একদম 100% ইকুইটিতে চলে যাক, তাহলে খুব রিস্ক বেশি হয়ে যাবে। সেই জন্য ম্যাক্সিমাম রিস্ক 75% ইকুইটি। তো এখানে 75% পর্যন্ত ম্যাক্সিমাম করা যাবে, কিন্তু ডেটের ক্ষেত্রে 100% পর্যন্ত করতে পারেন, কারণ যেহেতু রিস্ক ফ্রি, সুতরাং আপনি 100% ডেটে ইনভেস্ট করতে পারেন। গভর্নমেন্ট সিকিউরিটি যেটা গভর্নমেন্ট বন্ড, সেই পোর্শনটা সেখানেও আপনি 100% করতে পারেন, মানে আপনি ইকুইটি ফিকুইটিতে করতে গেলেন না, পুরোটাই গভর্নমেন্ট সিকিউরিটিতে করলেন, সেটাও আপনি করতে পারেন। আর একটা ব্যাপার আছে, অল্টারনেট অ্যাসেটের কথা বলছিলাম। এই অল্টারনেট অ্যাসেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম 5% ইনভেস্ট করা যাবে। তো যখন আপনি অ্যাক্টিভ চয়েস করছেন, মানে আপনি নিজে নিজে সিলেক্ট করছেন ঠিকই, কিন্তু সেখানেও গভর্নমেন্ট একটুখানি বাধ্যবাধকতা রেখে দিয়েছে যে ইকুইটি ম্যাক্সিমাম 75% করা যাবে আর অল্টারনেট অ্যাসেট ম্যাক্সিমাম 5% পর্যন্ত করা যাবে। তো আপনি বুঝতে পারলেন যে এনপিএসে আপনার টাকাটা কোথায় ইনভেস্ট হলো। মেনলি 4টে অ্যাসেটে ইনভেস্ট হলো, ইকুইটিতে আছে, কর্পোরেট বন্ডে আছে, গভর্নমেন্ট বন্ডে আছে, অল্টারনেট অ্যাসেটে আছে। এইবার এই জায়গাগুলোতে যেহেতু ইনভেস্ট হচ্ছে, তাহলে এখান থেকে রিটার্নটা কত হবে সেটা কি আপনি আগে থেকে বলতে পারবেন? বলতে পারবেন না। কেন? কারণ ইকুইটিতে কত রিটার্ন আসবে, শেয়ার মার্কেট থেকে কতটা রিটার্ন আসবে কেউ আমরা জানি না। সুতরাং আপনার এই যে রিটার্নটা সেটা হলো মার্কেট লিঙ্কড, মানে কোনো গ্যারান্টেড রিটার্ন এখান থেকে হয় না। কিন্তু তার মানে এই নয় যে এখান থেকে রিটার্ন আসবে না বা সব টাকা ডুবে যাবে, এইরকমও ভাবার কোনো কারণ নেই। গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করছি, গভর্নমেন্ট বন্ড সেফ সিকিউর। কর্পোরেট বন্ডে ইনভেস্ট করছি, সেটাও যথেষ্ট ডেট প্রোডাক্ট, যথেষ্ট সিকিউর। ইকুইটিতেও যখন আমরা ইনভেস্ট করছি লম্বা সময়ের জন্য, সুতরাং সেখান থেকেও ভালো রিটার্ন পাবো, এটা এক্সপেক্ট করা যেতে পারে। সুতরাং আমি বলছি এটা মার্কেট লিঙ্ক, তার মানেই এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে একদম সমস্ত টাকাটা বিরাট রিস্কে চলে গেল, এমন কিন্তু নয়। এইবার আমরা একটা টেন্টেটিভ ক্যালকুলেশন করব কীরকম রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে। গ্যারান্টেড রিটার্ন তো হবে না, কিন্তু এক্সপেক্টেড কীরকম রিটার্ন পাওয়া যেতে। তো আমি মনে করছি যে প্রতি মাসে 1000 টাকা ইনভেস্ট করব, প্রতি মাসে 1000 টাকা ইনভেস্ট করব। টেনিওর 18 বছর, আমি বলেছি যে 18 বছর পর্যন্ত এখানে ইনভেস্ট করতে হবে। তো 18 বছর পর্যন্ত আমি ইনভেস্ট করলাম। অ্যানুয়াল রিটার্ন কত নেব, এক্সপেক্টেড রিটার্ন, সেটা আমি নিচ্ছি কী রকম, যে এনপিএস যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজকের দিন পর্যন্ত, মানে আমি যেদিন বলছি সেটা হচ্ছে 19শে জুলাই পর্যন্ত, এনপিএস থেকে কীরকম রিটার্ন এসেছে।
এবার এইখানে তো একটা প্রশ্ন আছে, এনপিএসের যে রিটার্নটা সেটাও আবার ফান্ডের উপর ডিপেন্ড করবে। আপনাকে আমি আগেই বলেছি যে কিছু ফান্ড থাকে যেগুলো অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড, কিছু ফান্ড আছে যেটা কিনা একদম কনজারভেটিভ ফান্ড, তো তাদেরও রিটার্নের ফারাক আছে। তো আমি ওই অ্যাগ্রেসিভ ফান্ডটাই নিলাম, যে ফান্ডেতে 75% ইকুইটি আর 25% গভর্নমেন্ট সিকিউরিটি, এইটা নিলাম, এটাতেই সবথেকে বেশি পাওয়া যায়। তো এইখান থেকে আমি দেখছি যে অ্যাভারেজ 12.86% সিএজিআর হারে রিটার্ন এসেছে। তো যদি এই রিটার্নটা আমি ধরি তাহলে আমি দেখছি যে 18 বছরে আমার টাকা জমাই দেওয়া হলো 2,16,000 টাকা, এবং আমার ইন্টারেস্ট আর্ন বলুন বা রিটার্ন বলুন, যদি 12.86% হারে হয় তাহলে এই 18 বছরে সেটা আসবে 6,32,718 টাকা, এবং আপনার টোটাল কর্পাস হবে 8,48,000 টাকা। এইবার এই যে টোটাল কর্পাসটা হলো, এই টোটাল কর্পাসটা 2.5 লাখের বেশি, তার মানে আমি পুরো টাকা তুলতে পারবো না। আমি বলেছিলাম না, যদি 2.5 লাখের কম হয় তাহলে চাইলে 18 বছরের সমস্ত কর্পাসটাই তুলে নিতে পারেন, কিন্তু 2.5 লাখের বেশি হয়ে গেলে কিন্তু আর পুরোটা তোলা যাবে না। তখন রুলটা এরকম, 20% তুলতে পারবেন, 80% আপনার পেনশনের জন্য আপনাকে ইনভেস্ট করে রাখতে হবে। তাহলে ক্যালকুলেশন করে কি আসছে, এই টোটাল কর্পাসের 20% হচ্ছে 1,69,600 টাকা। তো এই 1,69,600 টাকা আপনি তুলতে পারবেন, এবং বাকি যে টাকাটা 6,78,400 টাকা রয়ে গেল, সেই টাকাটা আপনার ম্যান্ডেটরিলি রিইনভেস্ট হয়ে যাবে অ্যানুইটি স্কিমেতে, যেটা থেকে আপনি ভবিষ্যতে পেনশন পাবেন। এইবার আপনাকে আমি বলেছি যে 18 বছর বয়সে যে টাকাটা পুরো তুলে নিতে হবে এমন তো কথা নেই। আপনি ধরুন তারপরেও কিছু টাকাটা তুললেন না, আপনি জাস্ট আর কিছু কন্ট্রিবিউটও করলেন না, টাকাটা ওখানেতেই জমা রইল। তো সেক্ষেত্রে কীরকম ব্যাপার দাঁড়াচ্ছে বিভিন্ন সিনারিওতে দেখি। আমি ধরে নিলাম আপনার অ্যানুয়াল কন্ট্রিবিউশন যেটা, সেটা আপনার 10,000ই থাকছে। তাহলে যদি আপনি 18 বছর কন্ট্রিবিউট করছেন, মানে 18 বছরে যে টাকা জমা দেওয়ার দিলেন, তারপরে আপনিও আর কিছু কন্ট্রিবিউট করলেন না, টাকা ওই পেনশন ফান্ডেই পড়ে রইল, এবং সেটা পরে আপনার সন্তানের নামে নর্মাল এনপিএস অ্যাকাউন্টে কনভার্টও হয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে যে 60 বছরেতে তার টোটাল কর্পাস হবে 2,75,00,000 টাকা, যদি আমি ধরে নিই যে ওই এনপিএস থেকে 10% রিটার্ন এসেছে। মানে আমি এক্ষেত্রে রিটার্নটা একটু কনজারভেটিভ নিলাম, সেটা হচ্ছে 2,75,00,000 টাকা। আর যদি এখনও পর্যন্ত এনপিএসের যে রিটার্নটা আছে এটা আগেই ক্যালকুলেশন করছিলাম, যেটা আগেই আপনার ক্যালকুলেশন করে দেখাচ্ছিলাম যে 12.86% রিটার্ন এসেছে, তো এই 12.86% হারে যদি রিটার্ন আসে তাহলে এই ভ্যালুটাই 60 বছর পরে দাঁড়াবে 11,05,00,000 টাকা। সুতরাং আপনি বুঝতে পারলেন যে যদি আপনি আপনার সন্তানের জন্য মাসে 1,000 টাকারও কম বিনিয়োগ করছেন, বছরে 10,000 মানে মাসে 1,000-এরও কম, সেইটা যদি 18 বছর বিনিয়োগ করে দেন, তারপরে যদি বন্ধ করে দেন, সন্তানও যদি সেখান থেকে কোনো টাকা না তোলে, তখন তার 60 বছরেতে এই স্কিম থেকে 11 কোটি টাকা পর্যন্ত পাওয়া সম্ভব। এবার প্রশ্ন হলো যে এই এনপিএস অ্যাকাউন্ট কী করে খোলা যাবে। দেখুন, সবথেকে সহজ অপশান পয়েন্ট অফ পারচেজ, মানে ব্যাংক আছে, অল মেজর ব্যাঙ্কস দেয়ার পিওপি অফ এনপিএস, মানে এই এনপিএস স্কিমের পয়েন্ট অফ পারচেজ হচ্ছে এরাই। মানে ব্যাংকে গিয়ে বললেই হবে এনপিএস বাৎসল্য খুলতে হবে, করে দেবে, একদম সবথেকে সহজ। যদি আপনি নিজে খুলতে চান তাহলে এনপিএস ওয়েবসাইটেতে গিয়ে ই এনপিএসও খোলা যায়।